আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই সোহেল শরীফের ক্যালচো ক্যাফেতে। ওয়েল, বেলজিয়াম, ইজিপ্ট, ইরান, নিউজিল্যান্ড, 4টা কন্টিনেন্টের 4টা দল। হ্যাঁ, কোনো দলই ওয়ার্ল্ড কাপ খেলে নাই। মজার বিষয় হচ্ছে বেলজিয়াম তো ইউরো কাপও জিতে নাই। অথচ বেলজিয়ামই একমাত্র দল যারা ইউরো কাপ জিতে নাই, ওয়ার্ল্ড কাপ জিতে নাই, কিন্তু নাম্বার ওয়ান পজিশনে কিন্তু গিয়েছিল। এছাড়া নেদারল্যান্ডও ওয়ার্ল্ড কাপ জিতে নাই, কিন্তু নেদারল্যান্ড ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল। অপর পাশে এশিয়ার বড় দল কিন্তু ইরান অনেকবার এশিয়ান কাপ জিতলেও এখনো ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্যায়ে ক্রস করতে পারে নাই। আর আফ্রিকান বড় দল হচ্ছে ইজিপ্ট, মোহাম্মদ সালাহ ইজিপ্ট। তো ইজিপ্টও কিন্তু অনেকবার আফ্রিকান কাপ জিতলেও কখনো ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্যায়ে ক্রস করতে পারেনি। আর নিউজিল্যান্ড এখন পর্যন্ত খেলেছে মাত্র 3বার। 3বারের মধ্যে A22-তে ইতালি কাপ নিয়েছিল, 2010-এ ইতালি গ্রুপ পর্যায়ে থেকে বাদ পড়ে গিয়েছিল, আর এবারে তো ইতালি ওয়ার্ল্ড কাপ খেলতেছে না। সো তৃতীয়বার তারা খেলতেছে, ইতালিও 3বার ওয়ার্ল্ড কাপ খেলাটা, এইবারে আর্জেন্টিনাও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন থার্ড টাইম। সো 3-3-এ কিন্তু নিউজিল্যান্ডও পড়ে যায়। এবারে এই গ্রুপ থেকে 3টা দলও যাবে। তবে 3টা দল গেলেও আমার কাছে কেন জানি মনে হচ্ছে না যে নিউজিল্যান্ড আসলে গ্রুপ পর্যায়ে ক্রস করতে পারবে। এখানে মোস্ট লাইকলি বেলজিয়াম, ইজিপ্ট এবং ইরান, এই 3টা দলই যাওয়ার সম্ভাবনা আছে। ইফ নট, শুধু 2টা দল যদি যায়, আমার কাছে কেন যেন মনে হচ্ছে বেলজিয়াম এবং ইরান যাওয়ার সম্ভাবনাটাই বেশি। ইরান নিয়ে আলোচনা করলে এই গ্রুপটা কিন্তু একটা মজাদার একটা গ্রুপ। আপনি যদি চিন্তা করেন, এখন বর্তমানে যুদ্ধের কনফ্লিক্টে কিন্তু আটকা পড়ে রয়েছে ইরানের সাথেই। সেই জায়গায় ইউনাইটেড স্টেটসে গিয়ে শত্রুপক্ষের মাঠে গিয়ে কি খেলবে, এটা একটা খুবই 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 গুরুত্বপূর্ণ বিষয়। তবে হ্যাঁ, আমরা পলিটিক্যাল গল্পে না যাই। আশা করি কোনো রকম কোনো ঝামেলা না হয়, কোনো রকম কোনো মানে সিকিউরিটি কনসার্ন অথবা যে কোনো টাইপের কোনো ইনসিডেন্ট যাতে না হয় সেটারই দোয়া করি। আর ইনসিডেন্ট হলে তো আসলে জগৎকালে চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ কি আমরা এরকম আনএক্সপেক্টেড জিনিস আসলে এক্সপেকটেশন করি না। তো আমরা আশা কথা এইসব পলিটিক্যাল গল্প বাদ দিয়ে নর্মাল গল্পে চলে আসি, সেটা হচ্ছে বেলজিয়াম। বেলজিয়াম টিমটা এই নিয়ে সেকেন্ড গোল্ডেন জেনারেশন তারা পার করছে, এবং মোটামুটি শেষের পথে। লুকাকো বয়স হয়ে গেছে, হ্যাজার্ড এবং ডি ব্রুইনা মোটামুটি শেষ, হ্যাজার্ড তো সুযোগই পাচ্ছে না। তো সেই জায়গায় বেলজিয়াম কিছুই জিততে পারে নাই। সর্বোচ্চ তারা থার্ড হয়েছিল আপনার 2018 সালে ওয়ার্ল্ড কাপে। তার আগে অবশ্য মেক্সিকোতে খেলা পড়েছিল, যেখানে তারা ফোর্থ হয়েছিল। তো এইবারে আবার মেক্সিকো এবং ইউনাইটেড স্টেটসে খেলা। বেলজিয়ামের হিসাব করে একটা জিনিস চিন্তা করি, নর্থ আমেরিকায় 3বার খেলা হচ্ছে, এই নিয়ে চতুর্থবার খেলা হচ্ছে। তো 4বারই কিন্তু বেলজিয়াম কোয়ালিফাই করেছে। অথচ টোটাল ওয়ার্ল্ড কাপে 23বারের ইতিহাসে 15বার তারা কোয়ালিফাই করে। মোটামুটি তাদের থেকে কিন্তু নেদারল্যান্ড কম কোয়ালিফাই করে, কিন্তু নেদারল্যান্ডের রেজাল্ট ভালো। বেলজিয়াম অপর পাশে আসার কথা, রেজাল্ট তুলনামূলক খারাপ। তাদের প্রথম গোল্ডেন জেনারেশন ছিল 82, 86, 90-এর দশকে। ওই সময় এনজো শিফুরকে নিয়ে আসলে বেলজিয়াম অনেক উপরে উঠেছিল। 94 ওয়ার্ল্ড কাপে তারা হট ফেভারিট ছিল ওয়ার্ল্ড কাপ নেওয়ার জন্য। সেখানে সৌদি আরবের কাছে তারা হেরে যায়। যদিও গ্রুপ পর্যায়ে ক্রস করতে পারে, কিন্তু আনফর্চুনেটলি বেশি দূর যেতে পারে না। এবং 98 ওয়ার্ল্ড কাপে আসলে তুলনামূলক ছোট দল হিসেবে তারা খেলেছিল বলা যায়। 2002 বিশ্বকাপ তো আসলে কিছুটা হাস্যকর ভাবেই তারা ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নেয়। ব্রাজিলের সাথে সম্ভবত খেলা পড়েছিল, ব্রাজিলের কাছে 3টা নাকি 4টা গোল খেয়ে বিদায় নেয়। তারপরে সেকেন্ড গোল্ডেন জেনারেশনটা কিন্তু হেজার, ডি ব্রুইনা, এক্সেল উইটসেল, স্টিফেন ডেফোর, লুকাকু, এদেরকে নিয়ে কিন্তু শুরু হয়। তারাও কিন্তু আসল কথা তেমন বড় কিছু অ্যাচিভ করতে না পেরে আস্তে আস্তে বয়সের মাধ্যমে তারা চলে যাচ্ছে। তো এইবারে ওয়ার্ল্ড কাপে মনে হচ্ছে না যে তারা বেশি কিছু করতে পারবে। কিন্তু ডি কাতালা ভালো একটা প্লেয়ার এবং স্ট্রাইকার হিসেবে খেলে। সাথে মার্টিন দেরুন, যথেষ্ট স্ট্রং মিডফিল্ডার, এবং কুপ মাইনার্স তো আছে। এদেরকে নিয়ে বেলজিয়াম কিছুটা আনএক্সপেক্টেড রেজাল্ট করেও দিতে পারে। আর গ্রুপ পর্যায়ে যেহেতু ইজিপ্ট এবং ইরানের মতো দুর্বল দল পেয়েছে, ওরা শক্তিশালী দল, কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুসারে কিন্তু তারা দুর্বল দল। সেই হিসেবে বেলজিয়াম এই গ্রুপ থেকে আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আরেকটা স্ট্যাটিস্টিক যদি আমরা বলি, 2022 সালে বিশ্বকাপে কিন্তু সেম কাহিনী হয়েছিল। অপেক্ষাকৃত দ্বিতীয় সারির দলগুলো পড়েছিল, এবং দুটা দলই কিন্তু সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে। তো এখান থেকেও যদি কেউ সেমিফাইনাল পর্যন্ত যায়, সেটা কিন্তু অকল্পনীয় হবে না। তো আসি নেক্সট ইজিপ্ট নিয়ে। ইজিপ্ট এই নিয়ে সপ্তমবার খেলছে ওয়ার্ল্ড কাপ, না চতুর্থবার খেলছে, সরি। ইরান খেলছে সপ্তমবার। তো ইরান কখনোই গ্রুপ পর্যায়ে ক্রস করতে পারেনি। তাদের হাইয়েস্ট অ্যাচিভমেন্ট বলা যায় ইউনাইটেড স্টেটস এর বিরুদ্ধে 2-1 গোলে জিতা, তা 1998 সালে। কিন্তু গত ওয়ার্ল্ড কাপেই কিন্তু ইউনাইটেড স্টেটস সেটা প্রতিশোধ নিয়ে ফেলছে। তো এখন 1-1 করে সমতায় আছে। এইবারে কি হয়, এটা একটা বড় বিষয়। তারা কি নিজেরা ফেস করে না কিনা, এটা আরেকটা বিষয়। তো ইজিপ্ট নিয়ে আসি। মোহাম্মদ সালার ইজিপ্ট। মোহাম্মদ সালাহ আসলে একটা বড় তারকা, লিভারপুলে হয়ে সে লেজেন্ড পর্যায়ে চলে গিয়েছে। তো মোহাম্মদ সালাহ এবারে বিদায়ী ওয়ার্ল্ড কাপ, দেখা যাক কি করে। তবে ইজিপ্ট আসল কথা যতটুকু শক্তিশালী দল সেই হিসাবে কিন্তু আশানুরূপ রেজাল্ট করতে পারেনি। 2018 সালে তারা সৌদি আরবের গ্রুপে থেকে সৌদি আরবের কাছে হেরে তারা লাস্ট টিম হিসেবে বাদ পড়ে, এবং 2022 ওয়ার্ল্ড কাপেও মাত্র একটা ম্যাচ ড্র করে নাকি জিতে। তারা আসলে আশানুরূপ কোনো রেজাল্ট বের করতে পারে নাই। তো প্রথম খেলাটা হবে অ্যাকচুয়ালি বেলজিয়াম ভার্সেস ইজিপ্ট, যেখানে আমার কাছে মনে হচ্ছে আসল কথা সত্যকারের যেটা মনে হচ্ছে বেলজিয়াম এই ম্যাচটা জিতে যাবে। সেকেন্ড অপর পাশে খেলা থাকবে ইরান ভার্সেস নিউজিল্যান্ড।
এবং এটা খুব শকিং একটা খেলা বলা যায়। এই খেলাতে যেটা হবে, ইরান প্রচুর চাপের মধ্যে থাকবে, কিন্তু এট লাস্ট ফাইনালে কিন্তু ইরান ম্যাচটা জিতবে। নেক্সট রাউন্ডে এসে বেলজিয়াম ভার্সেস ইরান, সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, হয়তোবা 1-1 গোলে ড্র হতে পারে অথবা 1-0 গোলে ইরান হেরে যাবে। এবং অপর পাশে থাকবে নিউজিল্যান্ড ভার্সেস ইজিপ্টের খেলা। এখানেও একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, মোটামুটি সমমানের দল। এবং ক্রিস উড কি করতে পারে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমার কাছে মনে হচ্ছে না এখানে কোনো ফাইট দিতে পারবে, মানে ফাইট নাই এখানে, আসল কথা ক্লিন রেজাল্ট, ইজিপ্ট জেতার সম্ভাবনা আছে। এবং থার্ড রাউন্ডে এসে, যেখানে সেকেন্ড রাউন্ডে কে কে কোয়ালিফাই করবে, অলরেডি বেলজিয়াম এবং ইরান মোটামুটি শিওর। তো ইরানের খেলা থাকবে ইজিপ্টের সাথে, এবং বেলজিয়ামের খেলা থাকবে নিউজিল্যান্ডের সাথে। তো নিউজিল্যান্ড আসলে ফোর্থ স্থান অ্যাচিভ করার জন্য ট্রাই করবে, এবং বেলজিয়াম গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার ট্রাই করবে। সেই হিসাবে অ্যাকচুয়ালি বেলজিয়ামই ফাইনালে জিততে পারবে। আর অবশ্যই ইরান ইজিপ্টের খেলা আবার ড্রতে রূপান্তরিত হবে। তো বেলজিয়াম 7 পয়েন্টে মোটামুটি গ্রুপ চ্যাম্পিয়ন, ইরান 5 পয়েন্টের রানার্স, এবং ইজিপ্টও 3 পয়েন্ট নিয়ে হয়তোবা থার্ড হিসেবে গ্রুপ পর্যায়ে ক্রস করবে। যদি তারা দুইটা ম্যাচ ড্র করে, তাহলে আসলে তারা কোয়ালিফাই করার সম্ভাবনা কম, তারা টপ 8 টিম নাও হইতে পারে। তো এই ছিল আসলে গ্রুপ জি নিয়ে আলোচনা। তো পর্ব সেই সাথে একটা কথা তো অ্যাড করতেই হয়, এই গ্রুপে বেলজিয়াম ব্যতীত বাকি কেউই কিন্তু আসলে নেক্সট রাউন্ডে যেতে পারেনি। তবে এই প্রথম হয়তোবা ইজিপ্ট অথবা ইরান অথবা নিউজিল্যান্ড, যে কোনো একটা কিন্তু নেক্সট রাউন্ডে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো তাদের জন্য শুভকামনা রইল। তো এখন পরবর্তী গ্রুপে চলে যাই, সেটা হচ্ছে গ্রুপ এইচ। তো গ্রুপ এইচ এর মধ্যে আছে স্পেন, সৌদি আরেবিয়া, কাবো ভার্দে এবং উরুগুয়ে। মজার একটা বিষয়, সৌদি আরব কিন্তু প্রথম এশিয়ান নেশন হিসেবে বলা যায় যে প্রথমেই ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে সেই ওয়ার্ল্ড কাপে কিন্তু নেক্সট রাউন্ডে চলে যায়। এবং আগের গ্রুপে বেলজিয়ামের কথা বলেছিলাম, সৌদি আরব কিন্তু প্রথম ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেই বেলজিয়ামের সাথে খেলা পড়ে, এবং বেলজিয়ামকে সেই ম্যাচে হারিয়েও দেয়। নট অনলি দ্যাট, মোরক্কোকেও হারিয়ে দেয়। তো তারা 6 পয়েন্ট নিয়ে নেক্সট রাউন্ডে যায়, যেখানে বেলজিয়াম এবং নেদারল্যান্ড ছিল ওই গ্রুপের মধ্যে, নেদারল্যান্ড থ্রু হয়ে যায়। তো মজার একটা ইতিহাস, ওই সময় আসলে খুব ছোট ছিলাম, 94 এর ওয়ার্ল্ড কাপ। তারপর থেকে সৌদি আরব আসলে কিছু করতে পারে নাই। জার্মানির কাছে একটা বিগ শকিং 8 গোলে বিনিময়ে হারে। রাশিয়ার ওয়ার্ল্ড কাপে দেখা গেছে উরুগুয়ের সাথে খেলা পরে, এবারে উরুগুয়ের গ্রুপে এই গ্রুপে আছে। তো উরুগুয়ের সাথে খেলা পরে এবং 2018 সালে উরুগুয়ের কাছে 1-0 করে হারে। তাদের একটা জিনিসই মজার বিষয়, সেটা হচ্ছে ইজিপ্টকে তারা 3-2 গোলে হারিয়ে দেয়। তো 3 পয়েন্ট নিয়ে তারা গ্রুপ পর্যায় থেকে বাদ যায়। তো ওই একবারই রাউন্ড অফ 16 খেলে, সেটা হচ্ছে 1994-এ। তো বেলজিয়ামের মতো দলকে, বড় দলকে হারায়, এবং মোরক্কো তো এখন সেমিফাইনালিস্ট, তো তাদেরকে হারায়। তো স্পেনের সাথে সৌদি আরবের একবার খেলা পরে, সেটা হচ্ছে 2006 সালে, যেখানে স্পেন 1-0 গোলে জিতে। আর কাবো ভার্দি ডেবিউটেন্ট একটা কান্ট্রি, এই প্রথম তারা ওয়ার্ল্ড কাপ খেলতেছে। নট অনলি দ্যাট, এলাকার দিক দিয়ে, আয়তনের দিক দিয়ে হিসাব করলে সবচেয়ে স্মলেস্ট কান্ট্রি হিসেবে এবারে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছে। নট অনলি দ্যাট, গ্রুপ পর্যায়ে তারা যেই গ্রুপ থেকে আসছে সেখানে টপ হিসেবে তারা কিন্তু ডিরেক্ট কোয়ালিফাই করে। এবং রিসেন্ট পাস্টে কিন্তু কাবো ভার্দি ভালো খেলতেছে। স্পেনের সাথে তারা যেহেতু মুখোমুখি হবে, তাদের জন্য আসলে এটা একটা বড় পরীক্ষা। আর স্পেন নিয়ে কি বলবো, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন একটা টিম। ওয়ান্স আপন এ টাইম, মানে তারা বেলজিয়াম, নেদারল্যান্ড এদের মতো উদীয়মান দল ছিল, কিন্তু 2010 সালে সেটা কিন্তু হারিয়ে তারা কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে একবার কোয়ালিফাই হয়ে যায়। এইবারও যদি তারা ওয়ার্ল্ড কাপ নেয়, সেটা কিন্তু অবাক হওয়ার বিষয় না। 17টা ওয়ার্ল্ড কাপ তারা খেলে, 17টা ওয়ার্ল্ড কাপেই তারা মোটামুটি বলা যায় যে ডমিনেন্ট ফুটবল খেলে। থ্যাংকস অলসো টু রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা। এরা টপ ক্লাস ক্লাব হওয়ার ফলে কিন্তু স্পেনের নাম ডাকও বেশি। শুধু তাই না, স্পেন ন্যাশনাল টিমে আসলে খুব ভালো ভালো প্লেয়ার প্রডিউস করেছে। নট অনলি দ্যাট, আকর্ষণীয় ফুটবল ট্যাকটিক্স কিন্তু স্পেনই বেশি দেখিয়েছে। যেমন রিসেন্ট পাস্টে হচ্ছে টিকি টাকা। তার আগে যদি ধরি, আরাগোনেজের আন্ডারে কিন্তু টিকি টাকার বিগিনিংটা খুবই সুন্দর ছিল। রাউল গঞ্জালেস যখন খেলতো, ক্যাসিয়াস যখন ডেবিউ হয়েছে, তখনও কিন্তু স্পেন কিন্তু অ্যাকচুয়ালি ভালো ফুটবল খেলতো, অ্যাটাকিং মাইন্ডেড, পজিশন বেসড অ্যাটাকিং মাইন্ডেড ফুটবল খেলতো। আমরা যদি 90s এর দিকে দেখি, তখনও কিন্তু স্পেন কাউন্টার অ্যাটাকে খেললেও তারা কিন্তু সুইফট কাউন্টার অ্যাটাকে যেত। আনফর্চুনেটলি তাদের হাইট কম থাকার ফলে কিন্তু স্পেনের ট্যাকটিক্সটা টিকি টাকাতে সবচেয়ে বেশি সাকসেস পেয়েছে। এবং একমাত্র ওয়ার্ল্ডের একমাত্র টিম যে ব্যাক টু ব্যাক টুর্নামেন্ট গুলা জিতেছে। আপনার 2008 সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছে, তারপর 2010 সালে ওয়ার্ল্ড কাপ জিতেছে, এবং 2012 সালে তারা আবার ইউরো চ্যাম্পিয়ন হয়। আনফর্চুনেটলি 2014 সালে নেদারল্যান্ডের কাছে খুব উড়ে যাওয়ার ফলে তারা গ্রুপ পর্যায়ে থেকে বিদায় নিতে হয়। তো স্পেন এইবারে দলে হয়তোবা নাম্বার 9-এর একটা সংকট আছে, কিন্তু তারপরে বলবো যেই আকর্ষণীয় ফুটবল তারা খেলছে, অসাধারণ, দেখতেই ভালো লাগছে। তো সেই হিসাবে আমি আশা করি এবারে স্পেন অবশ্যই যাতে জিতুক। প্রথম ম্যাচ কাবো ভার্দের সাথে, এই ম্যাচটা ইজিলি জিতবেই। নেক্সট ম্যাচ সৌদি আরবিয়ার সাথে, ওটাও জিতবে। তো গ্রুপ চ্যাম্পিয়ন এখানেই হয়ে যাবে। আর অপর পাশে উরুগুয়ে, উরুগুয়ে ফার্স্ট দুইটা, মানে ফার্স্ট 4টা ওয়ার্ল্ড কাপের মধ্যে 2টা ওয়ার্ল্ড কাপ তারা জিতে যায়। প্রথম লাতিন আমেরিকান দল যে 2টা ওয়ার্ল্ড কাপ জিতে, এবং প্রথম দল হিসেবে তারা নাম ডাক থাকে। এবং স্টিল নাও ইতিহাসে একমাত্র দল, মানে সবচেয়ে
ছোট দল হিসেবে তারা ওয়ার্ল্ড কাপটা জিতে। ওয়ার্ল্ড কাপ উইনিং যতগুলো টিম আছে তার মধ্যে তারা সবচেয়ে জনসংখ্যা এবং আয়তনের দিক দিয়ে সবচেয়ে ছোট রাষ্ট্র, সরি জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে ছোট রাষ্ট্র। তো এই ছিল আপাতত গল্প। এখান থেকে আসলে ক্লিন কাট বলা যায় যে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে স্পেন যাবে, রানার্স আপ হিসেবে উরুগুয়ে যাবে। কাবো ভার্দি আসছে, ভালো ফুটবল খেলা দেখাবে, ভালো বিনোদন দিবে আমাদের, তাদের ফ্যান সেটাও কিন্তু চমৎকার বিনোদন দিবে আমাদের। আর কিন্তু থার্ড হিসেবে আসলে সৌদি আরব থ্রু করবে। তো 94 এর পরে এই প্রথম তারা থ্রু করবে। এবং এইবারে ওয়ার্ল্ড কাপে আসার কথা অনেকগুলো সারপ্রাইজিং টিম যারা নেক্সট রাউন্ডে যাবে, এর মধ্যে ইরান, সৌদি আরব, ইজিপ্ট, এদের পক্ষে। তবে দেখা যাক, ফুটবল আসলে 22 জনের খেলা, 90 মিনিট ধরে খেলবে, শেষে যে জিতবে সেই কিন্তু যাবে। আশা করি আগামীতে আরো কয়েকটা ভিডিও আনবো। এখন দুইটা দুইটা করে গ্রুপ নিয়ে ভিডিও করছি, কারণ হচ্ছে সামনে ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাচ্ছে। আমি ওয়ার্ল্ড কাপ প্রেডিকশন নিয়ে ভিডিও করবো এবং প্রত্যেকটা ম্যাচ নিয়ে একটু অ্যানালাইসিস নিয়ে একটা ভিডিও আনার চেষ্টা করব। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং আশা করি আর সামনে আপনাদের অ্যানালাইসিস দিয়ে আরো সুন্দর করে ভিডিও গুলা বানিয়ে তুলবো। আসসালামু আলাইকুম।